আমরা আলোর প্রতিসরণ নিয়ে আলোচনা করব। এর আগে আমরা আলোর প্রতিফলন নিয়ে আলোচনা করেছি। তো আলোর প্রতিফলনে কি দেখা গেল যে আলোক রশ্মি যদি একটা মাধ্যম থেকে এসে অন্য মাধ্যমের বিভেদ তলে, মানে এটা ধরো প্রথম মাধ্যম, এটা দ্বিতীয় মাধ্যম, তাহলে অন্য মাধ্যমের বিভেদ তলে এসে আপতিত হয়, তাহলে আলোক রশ্মি এই দুই মাধ্যমের বিভেদ তল থেকে গতির অভিমুখ পরিবর্তন করে পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসে। মানে এক নম্বর মাধ্যম থেকে এসে দু নম্বর মাধ্যমের বিভেদ তলে আপতিত হয়েছিল। তো আপতনের পর দেখা গেল আলোক রশ্মি গতির অভিমুখ পরিবর্তন করে পুনরায় প্রথম মাধ্যমে ফিরে এসেছে। এই ঘটনার নাম হচ্ছে আলোর প্রতিফলন। তো দেখো এখানে যে আলোক রশ্মি এসে পড়েছে, যেমন এই পথে ফিরে গেছে, আরো একটা ঘটনা ঘটতে পারে। সেটা হচ্ছে এই যে আলোক রশ্মি এসে পড়েছে, দেখো তার এই দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করতে পারে। তাহলে কি একটা অংশ প্রথম মাধ্যমে ফিরে এসেছে, আরো একটা ঘটনা ঘটতে পারে, ওই আলোক রশ্মি দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করতে পারে। তাহলে আলো সরল রেখায় চলে, তাহলে দ্বিতীয় মাধ্যমে কি আলোক রশ্মি এই সরল রেখাতে যে পথে এসেছিল সেই পথেই যাবে? দেখা যায় এই দুটো মাধ্যম যদি ভিন্ন হয়, তাহলে আলো সরল রেখায় না গিয়ে কিছুটা বেঁকে যায়। কি বলা হলো আরেকবার শোনো। আলো সরল রেখায় চলে, এটা এক নম্বর মাধ্যম, এটা দু নম্বর মাধ্যম। তাহলে প্রথম মাধ্যম থেকে একটা আলোক রশ্মি দ্বিতীয় মাধ্যমের বিভেদ তলে আপতিত হয়েছে। ধরো এটা বাতাস, এখানে জল, তাহলে বাতাস থেকে আলোক রশ্মি জলে এসে পড়েছে, ওই আলোক রশ্মি জলের ভেতরে প্রবেশ করবে। তো আলো সরল রেখায় চলে, তাহলে কি জলের ভেতরে আলো একই রেখায় যাবে? দেখা যাবে আলো একই রেখায় যায় না, সেটা কিছুটা বেঁকে যায়। বেঁকে কোন দিকে যাবে সেটাই মাধ্যমের উপর নির্ভর করে যে এই দুটো মাধ্যমের মধ্যে কোনটা ঘন মাধ্যম আর লঘু মাধ্যম। এখানে ঘন লঘু বলতে আলোকীয় ঘনত্বের ধরা হয়। যে মাধ্যমে আলোর বেগ বেশি সেই মাধ্যমকে বলা হবে লঘু মাধ্যম, আর যে মাধ্যমে আলোর বেগ কম সেই মাধ্যমটা হয় ঘন মাধ্যম। মানে আমাদের আলোর হিসাবে যে মাধ্যমে আলোর বেগ বেশি সেই মাধ্যমের ঘনত্ব কম, যে মাধ্যমে আলোর বেগ কম সেই মাধ্যমের ঘনত্ব বেশি। তো দেখা যায় তাহলে আলোক রশ্মি সোজা না গিয়ে কোনো একটা দিকে বেঁকে যাবে। কোনো একটা দিকে হতে হয় যে সরল রেখা ছিল তা থেকে এই দিকে, না হয় দিকে সরে আসতে পারে। ধরো আমরা ধরলাম এই দিকে বেঁকে গেছে। এই যে ঘটনা, দ্বিতীয় মাধ্যম থেকে আলোক রশ্মি কিছুটা বিচ্যুত হয়ে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করলো, এই ঘটনাটার নাম হচ্ছে আলোর প্রতিসরণ। তো দেখো এখান থেকে প্রতিসরণের একটা সংজ্ঞা দেওয়া হয়। তো বলা হয়েছে যে আলোক রশ্মি কোনো স্বচ্ছ সমসত্ব মাধ্যমের মধ্য দিয়ে যেতে যেতে যদি অন্য কোনো স্বচ্ছ সমসত্ব মাধ্যমের বিভেদ তলে আপতিত হয়, তবে আলোক রশ্মি ওই দুই মাধ্যমের বিভেদ তল থেকে গতির অভিমুখ পরিবর্তন করে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে। এই ঘটনাকে আলোর প্রতিসরণ বলা হয়। দেখো এখানে আলোক রশ্মি এই পথে এসে দ্বিতীয় মাধ্যমের বিভেদ তলে আপতিত হয়েছে। সেখান থেকে এই যে এই পথে গেলে গতির অভিমুখের কোনো পরিবর্তন হতো না, কিন্তু গতির অভিমুখ পরিবর্তন করে এই পথে গেছে। এই ঘটনার নাম হচ্ছে আলোর প্রতিসরণ। ঠিক আছে, এবার এখানে একটা টার্ম ব্যবহার করা হলো স্বচ্ছ সমসত্ব। স্বচ্ছ মাধ্যম হচ্ছে যার মধ্যে দিয়ে আলো চলাচল করতে পারে, আর সমসত্ব মাধ্যম মানে সমস্ত অংশের উপাদান একই সমান ঘনত্বের, ওই মাধ্যমের মধ্য দিয়ে আলো সব দিকে সমান বেগে গতিশীল হয়। ঠিক আছে, তাহলে স্বচ্ছ সমসত্ব মাধ্যম। এবার দেখো এই যে আলোক রশ্মি দুই মাধ্যমের বিভেদ তলে এসে আপতিত হয়েছে, এটার নাম হচ্ছে আপতিত রশ্মি। আগে প্রতিফলনের ক্ষেত্রে একই টার্ম ব্যবহার করা ছিল, আপতিত রশ্মি। আর এই যে রশ্মি
যেটা দ্বিতীয় মাধ্যমে আছে সেটার নাম হচ্ছে প্রতিসৃত রশ্মি। প্রতিফলনের ক্ষেত্রে এর নাম ছিল প্রতিফলিত রশ্মি। দেখো এইখানে এই যে দুটো মাধ্যমের বিভেদ তল, তার উপর একটা লম্ব আঁকা হয়েছে। এটা হচ্ছে দুই মাধ্যমের বিভেদ তলের উপর আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব। এর সঙ্গে আপতিত রশ্মি যে কোণ করেছে তার নাম হচ্ছে আপাতন কোণ। আপতন কোণ। আর এখানে প্রতিসৃত রশ্মি যে কোণ উৎপন্ন করেছে তার নাম হচ্ছে প্রতিসরণ কোণ। ঠিক আছে, তাহলে এটাকে প্রকাশ করা হলো আই দিয়ে, এটাকে প্রকাশ করা হলো আর দিয়ে। ঠিক আছে, তাহলে আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি, আপাতন কোণ, প্রতিসরণ কোণ পাওয়া গেল। আর এই যে দুই মাধ্যমের বিভেদ তলের উপর অঙ্কিত অভিলম্ব এটা। ঠিক আছে, টার্মগুলো তাহলে বোঝা গেল। এরপর আছে এই যে রশ্মি বলা হলো বেঁকে যাবে, কোন দিকে বেঁকে যাবে, এটা তো আমরা এঁকে নিলাম এই দিকে বেঁকে যেতে পারে বলা হলো। কোন ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটবে, মানে কখন এই দিকে আসবে, কখন এই দিকে সরে যাবে। তো এই দিক ওদিক যে টার্মটা ব্যবহার করা আছে সেটা বোঝানোর জন্য বলা হয় অভিলম্বের দিকে সরে আসে আর অভিলম্ব থেকে দূরে সরে যায়। এই যে রশ্মি দেখো এই দিকে সরে এসেছে বলতে চাইছি, এটা হচ্ছে অভিলম্বের দিকে সরে এসেছে। দেখো যাওয়ার কথা ছিল এই পথে, সরে এসেছে এই থেকে, এটাকে বলা হলো অভিলম্বের দিকে সরে যায়, আর বলা অভিলম্ব থেকে দূরে সরে যায়। তাহলে আর একটা ঘটনা হতে পারে, তার ছবিটা এখানে এঁকে নিই। এই আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি, এটা আপতন কোণ আই, এটা প্রতিসরণ কোণ আর। দেখো এখানে দূরে সরে গেছে। এবার দেখো কোন ক্ষেত্রে এই ধরনের ঘটনাগুলো ঘটতে পারে। এটা যদি ঘন মাধ্যম আর এটা লঘু মাধ্যম হয়, তাহলে প্রথম মাধ্যমটা ঘন, দ্বিতীয় মাধ্যমটা লঘু, তার ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটবে। আর এর ক্ষেত্রে উপরে হচ্ছে লঘু মাধ্যম, এটা ঘন মাধ্যম, এই প্রতিসরণের ক্ষেত্রে এই ঘটনা ঘটবে। তাহলে কি বলা হলো এখান থেকে দেখো, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে আলোক প্রতিসৃত রশ্মি অভিলম্বের দিকে সরে যায়। তার একবার বলে নিই, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে আলোক রশ্মি মানে প্রতিসৃত রশ্মি অভিলম্বের দিকে সরে যায়। আর দেখো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে আলোক রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যায়। ঠিক আছে, তাহলে কখন রশ্মি কোন দিকে বেঁকে যাবে সেটাই মাধ্যমের উপর নির্ভর করবে। ঠিক আছে, এবার দেখো এই যে প্রতিসরণ হলো, প্রতিসরণের ফলে রশ্মির চ্যুতি কত হবে আমরা হিসাব করব। প্রতিসরণের ফলে রশ্মির চ্যুতি। দেখো প্রতিসরণের দু রকম অংশ হতে পারে, একটা হচ্ছে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিসরণ হয়েছে, আর দ্বিতীয় হচ্ছে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণ হয়েছে। তো আমরা প্রথম লিখছি যে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিসরণ। লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণ নিয়ে আলোচনা করা হচ্ছে। দেখো এই হলো দুই মাধ্যমের বিভেদ তল। এই বিভেদ তলের উপর AB
একটা আলোক রশ্মি আপতিত হয়েছে এবি। তো বলা হলো যে এই আপাতন বিন্দু থেকে যখন দ্বিতীয় মাধ্যমে আলোক রশ্মি প্রবেশ করবে তখন গতির অভিমুখ পরিবর্তন করে প্রবেশ করে। তো দেখো এখানে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করছে, তো সেক্ষেত্রে বলা হয়েছিল প্রতিসৃত রশ্মি অভিলম্বের দিকে সরে যায়। তাহলে এখানে আমরা অভিলম্ব এঁকে নিই। আলোক রশ্মি যদি সরল রেখায় যেত তাহলে এই পথে যেত, কিন্তু অভিলম্বের দিকে সরে গেছে মানে হয়তো এইরকম হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এবি আপতিত রশ্মি দুই মাধ্যমে বিভেদ তলে আপতিত হয়েছে। এখানে প্রতিসরণের পর দেখো অভিলম্বের দিকে সরে গেছে, কারণ এটা ঘন মাধ্যম। উপরেরটা হচ্ছে লঘু, এটা হচ্ছে ঘন মাধ্যম। ঘন মাধ্যমে অভিলম্বের দিকে সরে যায়। তো ধরো এল ড্যাশ এটা হচ্ছে অভিলম্ব, পি কিউ হচ্ছে বিভেদ তল, আর এটা সি। যদি আলোক রশ্মি এই বিভেদ তল না থাকতো তাহলে ধরো এখানে এই পথে যেত, এবিডি পথেই গমন করত। তাহলে এটা আপাতন কোণ, এটা আই, এটা প্রতিসরণ কোণ আর। দেখো যদি বিভেদ তল না থাকতো তাহলে আলোক রশ্মি এই সরল রেখায় যেত, কিন্তু বিভেদ তলের জন্য মানে দুটো ভিন্ন মাধ্যম হলে আলোক রশ্মি এই পথে ঘুরে গেছে। এইটা হচ্ছে চ্যুতি কোণ, এইটাই হলো চ্যুতি কোণ। এই চ্যুতি কোণের মান কত হিসাব করতে হবে। দেখো একটু আগে সহজে আমরা হিসাব করে নিই, তারপর জ্যামিতির নিয়মে লিখব। দেখো এই কোণটা যা, আর এই পুরোটা হচ্ছে তার বিপরীত কোণ। দেখো এইটা আই, এইটা হচ্ছে তার বিপরীত কোণ। তাহলে এই পুরো কোণটা কত হবে? আই। দেখো আর আর ডেল্টা যোগ করে হয়েছে আই। এটা একটু পাশে লিখে নিই, আর প্লাস ডেল্টা সমান হচ্ছে আই। তাহলে ডেল্টাটা চ্যুতি কোণ, সেটা সমান কত হবে? আই মাইনাস আর। ঠিক আছে, আর একবার দেখে না, এই যে কোণ তার বিপরীত কোণ হচ্ছে পুরোটা। দেখো এইখানে এটা আছে আর এটা একই রেখা, তাহলে এইটা হচ্ছে বিপরীত কোণ, এইটার সাথে এটা বিপরীত কোণ। তাহলে এটা আই হলে এই পুরোটা হবে আই। দেখো আর আর ডেল্টা যোগ করে পাওয়া গেছে এই পুরো কোণটা, তাহলে আর প্লাস ডেল্টা সমান হবে আই। তা থেকে পাওয়া যাবে ডেল্টা সমান আই মাইনাস আর। তাহলে চ্যুতি কোণ হবে আই মাইনাস আর। তো সেটা আমরা একটু জ্যামিতির নিয়মে লিখব। দেখো কোণ এ বি এল সমান বিপরীত কোণটার নাম কি হবে? এল ড্যাশ বিডি, এল ড্যাশ বিডি। আবার দেখো এল ড্যাশ বিডি বিডি সমান এই দুটো কোণের যোগ, কোণ এল ড্যাশ বিসি প্লাস কোণ সি বি ডি। ঠিক আছে, তাহলে এই কোণ এর সঙ্গে সমান, আবার এটা দেখা যাচ্ছে এই দুটোর যোগের সঙ্গে সমান। তাহলে এখান থেকে লেখা যাবে কোণ এ এল বি এ বি এল, কোণ এ বি এল সমান কি লেখা যাবে? দেখো এটা লেখা যাবে সমান কোণ এল ড্যাশ বি সি প্লাস কোণ সি বি ডি। তো এই কোণটা হচ্ছে আপাতন কোণ, লেখালো আই সমান আর প্লাস ডেল্টা। কোণ এ বি এল সমান আই, এটা হচ্ছে আপাতন কোণ। আপাতন কোণ কোণ এল ড্যাশ বি সি সমান আর, এটা হচ্ছে প্রতিসরণ কোণ। আর কি আছে? কোণ সিবিডি, এটা হচ্ছে চ্যুতি কোণ। কোণ সিবিডি সমান চ্যুতি কোণ সমান ডেল্টা। তাহলে দেখো এখান থেকে লেখা যাবে ডেল্টা সমান আই মাইনাস আর। তাহলে চ্যুতি কোণ হলো আই মাইনাস আর। আপাতন কোণ থেকে প্রতিসরণ কোণ বাদ দিলে পাওয়া যাবে চ্যুতি কোণ। এই হিসাবটা কার ক্ষেত্রে করা হলো? লঘু মাধ্যম থেকে
ঘন মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে। এরপর আমরা হিসাব করব ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতি কি হবে। তাহলে দেখো এখানে 2 দাগ দিলাম, আর এখানে কি ছিল লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে, তাহলে লঘু কেটে ঘন করি, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে, লঘু মাধ্যমে প্রতিসরণ। দেখো এই হচ্ছে 2 মাধ্যমের বিভেদ তল, তাহলে উপরে আছে ঘন মাধ্যম, নিচে আছে লঘু মাধ্যম। দেখো একটা আলোক রশ্মি 2 মাধ্যমের বিভেদ তলে আপতিত হয়েছে, এই হলো অঙ্কিত অভিলম্ব। এক্ষেত্রে আলোক রশ্মি দূরে সরে যাবে, অভিলম্ব থেকে দূরে সরে যায়। যদি বিভেদ তল না থাকতো, মানে প্রতিসরণ না ঘটলে আলো এই সরল রেখায় যেত, এটা এ বি, এর নাম দেওয়া ছিল ডি, যেটা প্রতিসৃত হয়েছে সেখানে এটা লেখা হলো সি পি কিউ এল এল ড্যাশ। ঠিক আছে, এর ক্ষেত্রে দেখো এটা আপতন কোণ, এটা হবে প্রতিসরণ কোণ। দেখো বিভেদ তল না থাকলে আলোক রশ্মি এই পথে যেত, এখন ঘুরে গেছে এই পথে, এই পরিমাণ কৌণিক সরণ হয়েছে, এটা হচ্ছে ডেল্টা, এই চ্যুতি কোণ। ঠিক আছে, আপতন কোণ, প্রতিসরণ কোণ, চ্যুতি কোণ। তো এর ক্ষেত্রে দেখো ডেল্টা, আমরা এই ডেল্টার মান পাবো কি করে, রাফ একটাকে বলে নি, তারপর জ্যামিতির নিয়মে লিখছি। দেখো এইটা যদি আই হয়, দিক প্রতীক কোণের নীতি অনুসারে এই কোণটা কত, এটা হবে আই। দেখো এই যে কোণ, দেখো এই রেখা দুটো পরস্পর ছেদ করেছে, তাহলে এটা আই, দিক প্রতীক কোণ, এটাও হবে আই। দেখো আই আর ডেল্টা মানে এই কোণ আর এটা যদি যোগ করি, দেখো আর পাওয়া যাবে, তাহলে এর ক্ষেত্রে হবে আই প্লাস ডেল্টা সমান হচ্ছে আর। দেখো এইখান থেকে এই কোণটা হচ্ছে আই, এই কোণ আই, তাহলে আই প্লাস ডেল্টা সমান হচ্ছে আর। তাহলে ডেল্টা সমান কত হবে, ডেল্টা সমান হবে আর মাইনাস আই। ঠিক আছে, এবার আমরা জ্যামিতির নিয়ম এটা লিখব। দেখো তো কোণ এবিএল, কোণ এবিএল সমান কোণ বিপ্রতীক কোণ, আচ্ছা কোণটাই লিখে নিই, কোণ এল ড্যাশ বিডি, কারণ এটা বিপ্রতীক কোণ, বিপ্রতীক কোণ। ঠিক আছে, এবার দেখো কোণ এল ড্যাশ বি সি সমান কোণ এল ড্যাশ বিডি প্লাস কোণ ডি বি সি। দেখো কোণ এল ড্যাশ বি সি, এই পুরো কোণটা সমান হবে কার, এই কোণ আর এই কোণের যোগফল। এই কোণটার নাম কি, এল ড্যাশ বিডি, এল ড্যাশ বিডি। এই কোণের নাম কি, ডি বি সি। দেখো ডি বি সি। ঠিক আছে, এই কোণটা সমান আই, আর এখানে মানে আই সমান এল ড্যাশ বিডি, এল ড্যাশ বিডিটা কি লেখা আছে, দেখো এল ড্যাশ বিডি এটা সমান আর প্লাস ডেল্টা। এখানে লিখবো যেহেতু কোণ এ বি এল সমান আই, এটা আপতন কোণ, কোণ এল ড্যাশ বিডি সমান আর সমান প্রতিসরণ কোণ, আর কি লেখা হবে, কোণ ডিবিসি সমান ডেল্টা সমান চ্যুতি কোণ। তাহলে এখান থেকে পাওয়া যাবে ডেল্টা সমান আই মাইনাস আর। ঠিক আছে, তো দুই ক্ষেত্রে কি পাওয়া গেল সেই সম্পর্কটা একটা লিখি। দেখো এটা হলো, এখানে আমরা যেটা পেয়েছি এটা হচ্ছে ঘন থেকে লঘুর ক্ষেত্রে। ঘন থেকে লঘু,
আর লঘু থেকে ঘন যেটা আগে প্রমাণ করা হয়েছিল তাতে ডেল্টা সমান ছিল I মাইনাস R। দেখা যাচ্ছে চ্যুতিকোণটা I মাইনাস R নাহলে R মাইনাস I এটা হবে। এখন এখানে একটু দেখো I এটা আর R এই পুরোটা, এর মধ্যে কে বড়? R বড়, I ছোট। তো দেখা যাচ্ছে ডেল্টা সমান R মাইনাস R হবে। আর আগের ছবিটা দেখবে তাতে আইটা বড় ছিল, আরটা ছোট ছিল। তাহলে আপাতন কোণ আর প্রতিসরণ কোণ এই দুটোর অন্তরফল হবে চ্যুতিকোণ। তাহলে কোনটা থেকে কোনটা বিয়োগ হবে? যেটা বড় সেটা থেকে ছোটটা বিয়োগ হবে। তাহলে কি হলো? চ্যুতিকোণ হবে আপাতন কোণ আর প্রতিসরণ কোণের অন্তরফল। ঠিক আছে, এইভাবে চ্যুতিকোণ পাওয়া যাবে। এবার পড়াবো প্রতিসরণের সূত্র। দেখো প্রতিসরণে দুটি সূত্র আছে। যেমন প্রতিফলনের ক্ষেত্রে দুটি সূত্র পড়েছিলে, এক্ষেত্রে তেমন প্রতিসরণে দুটি সূত্র আছে। প্রথম সূত্রে বলা আছে আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং দুই মাধ্যমের বিভেদ তলের উপর আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকবে। দেখো এই হচ্ছে আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি, অনেকে ভুল করে প্রতিফলিত লিখে ফেলো, এটা একটু খেয়াল রাখবে। আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং দুই মাধ্যমের বিভেদ তলের উপর আপতন বিন্দুতে অঙ্কিত বিলম্ব একই সমতলে থাকে। তাহলে এই রশ্মি আর লম্ব তিনটেই বোর্ডের তলে আছে, বোর্ডেই আঁকা গেছে। ঠিক আছে, তাহলে সূত্রটা আর একবার বলে নিই। আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং দুই মাধ্যমের বিভেদ তলের উপর আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। ঠিক আছে, এটা গেল প্রথম সূত্র। এবার দ্বিতীয় সূত্রে বলা আছে নির্দিষ্ট বর্ণের রশ্মি, একটা নির্দিষ্ট বর্ণের রশ্মি দেওয়া হবে আর নির্দিষ্ট দুটি মাধ্যম, মানে এই মাধ্যমগুলো নির্দিষ্ট, তাহলে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত একটি ধ্রুবক হবে। ঠিক আছে, আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক হবে। তো বিজ্ঞানী স্নেল এই সূত্র দিয়েছিলেন, এই জন্য এই সূত্রটার নাম হচ্ছে স্নেলের সূত্র। ঠিক আছে, তাহলে এরকম দ্বিতীয় সূত্র পাওয়া গেল। দেখো এবার এই ধ্রুবক কি হবে সেটা নিয়ে একটু আলোচনা করা হবে। দেখো সাইন আই বাই সাইন আর এই অনুপাত যে ধ্রুবক হয় সেটা হচ্ছে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক, সেটাকে মিউ দিয়ে প্রকাশ করা হয়। কি বলা হলো? যে সাইন আই বাই সাইন আর এই অনুপাতটা ধ্রুবক হয়, এই ধ্রুবকটা হলো প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। তো এটাকে লেখা হয় কিভাবে? না 1 মিউ 2। তাহলে যার প্রতিসরাঙ্ক সেটা হলো পরে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক, কার সাপেক্ষে সেটা লেখা আছে প্রথমের সাপেক্ষে দ্বিতীয় প্রতিসরাঙ্ক 1 মিউ 2। এটা হলো প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক। ঠিক আছে, আপেক্ষিকটা হলো কারো সাপেক্ষে হিসাব করা হলো। এবার যদি প্রথম মাধ্যমটা শূন্য মাধ্যম বা বাতাস হয় তাহলে সেটাকে বলা হবে দ্বিতীয় মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক। তাহলে শূন্য মাধ্যমের সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ককে বলা হবে ওই মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক। তাহলে এখানে দুটি টার্ম পাওয়া গেল, একটা হচ্ছে আপেক্ষিক প্রতিসরাঙ্ক, আরেকটি টার্ম হলো পরম প্রতিসরাঙ্ক। প্রথম মাধ্যমটা যদি শূন্য মাধ্যম হয়
মানে শূন্য মাধ্যমের সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক হবে ওই মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক। আর যদি প্রথম মাধ্যম শূন্য মাধ্যম না হয় বা বাতাস যদি না হয় তাহলে বলা হবে দ্বিতীয় প্রতিসরাঙ্ক কিন্তু প্রথমটা সাপেক্ষে। ধরো এটা জল, এটা বাতাস মানে কাঁচ, প্রথমটা জল দ্বিতীয়টা তো কাঁচ, তাহলে জলের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক এইরকম হবে। আর যদি এটা বাতাস এটা কাঁচ হতো তাহলে বলতো কাঁচের পরম প্রতিসরাঙ্ক, না হবে জলের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক। এইরকম যে মাধ্যমটা প্রথমে থাকবে তার সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। ঠিক আছে, এবার দেখো আর এই যে sin I বাই sin R ইকুয়াল টু 1 মিউ 2 হয়েছে, এখন এরকে যদি উল্টে লেখায় কি হতে পারে সেটা আমাদের একটু জেনে রাখা দরকার। দেখো আলো যেমন এই পথে গেছে, এ যদি এই পথে সেখানে পড়ে তাহলে কিন্তু অভিলম্ব থেকে দূরে সরে যাবে, এটা পড়েছিল। এটা দেখো তাহলে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আসবে, অভিলম্ব থেকে দূরে সরে যাবে। ঠিক এই রীতিই মেনে চলবে। মানে যদি আলোক রশ্মি এই পথে এসে আপতিত হয় তাহলে এই পথে প্রতিসৃত হবে। সেক্ষেত্রে এই সূত্রটা কেমন হতো দেখো, sin I2 sin R দেখো, সেক্ষেত্রে এটা তো sin R বাই sin I। দেখো এটা হচ্ছে আপাতন কোণ, এই দিক থেকে পড়েছে, আর এটা প্রতিসরণ কোণ। তার ক্ষেত্রে তাহলে 2 নম্বর মাধ্যমের সাপেক্ষে 1 নম্বরের প্রতিসরাঙ্ক হবে 2 মিউ 1 হবে। তাহলে sin I বাই sin R বাই sin I সমান 2 মিউ 1, মানে দ্বিতীয় মাধ্যমের সাপেক্ষে প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক। এবার দেখো তো এই দুটো যদি গুণ করে দিই কি হবে, sin I বাই sin R ইন্টু sin R বাই sin I সমান 1 মিউ 2 ইন্টু 2 মিউ 1। দেখো এটা কেটে গিয়ে কি হবে, 1 হবে। তাহলে 1 মিউ 2 সমান 1 মিউ 2 সমান দেখো 1 বাই 2 মিউ 1। তাহলে 1 মিউ 2 আর 2 মিউ 1 মানে এটা হলো প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক সমান 1 বাই 2 মিউ 1, মানে দ্বিতীয় মাধ্যমের সাপেক্ষে প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক। ঠিক আছে, তাহলে স্নেলের সূত্র বুঝতে পেরেছি এটা, সেখান থেকে প্রতিসরাঙ্ক পাওয়া গেল। আপেক্ষিক প্রতিসরাঙ্ক কি, পরম প্রতিসরাঙ্ক কি, প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক আর দ্বিতীয় মাধ্যমের সাপেক্ষে প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক, এর মধ্যে সম্পর্ক কি হবে এগুলো বুঝতে পারবে।